ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক। গুলির ঘটনায় 2 সন্দেহভাজন শনাক্ত, ধরিয়ে দিলে 50 লাখ টাকা পুরস্কার। আজও সারা দেশে প্রতিবাদ বিক্ষোভ। ষড়যন্ত্র ঠেকাতে প্রধান উপদেষ্টার ঐক্যের আহ্বানে দলগুলোর সাড়া। ষড়যন্ত্রে আতঙ্কগ্রস্ত হলে চলবে না, তারেক রহমান। যেকোনো মূল্যে নির্বাচন হতে হবে। হাদিকে হত্যা চেষ্টা বড় পরিকল্পনার অংশ। সংকটময় সময় অপরাধীদের জামিন অধিকার সংকোচন হতে পারে বিশ্লেষক। আসসালামু আলাইকুম, ফারজানা নাহি জানাচ্ছি টিভিতে সন্ধ্যার খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্ত্রোপচার সম্পন্ন হওয়ায় তাকে স্পর্শকাতর ব্যবস্থাপনায় রাখা হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। ব্রেইন প্রোটেকশন প্রোটোকল অনুসরণ করে প্রয়োজনীয় সকল সাপোর্ট চালু থাকবে বলেও জানানো হয়েছে। 12 জনের বিশেষজ্ঞ চিকিৎসক দলের বিবৃতিতে আরও জানানো হয়, বর্তমানে হাদির শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তার ফুসফুসে ইনজুরি রয়েছে। টেস্ট ড্রেইন টিউব দিয়ে অল্প পরিমাণে রক্ত নির্গত হয়, তা আপাতত চালু রাখা হয়েছে। ফুসফুসের সংক্রমণ প্রতিরোধের বিষয়ে সর্বোচ্চ সতর্কতার সাথে ভেন্টিলেটর সাপোর্ট অব্যাহত রাখা হবে। তারা জানান, হাদির কিডনি সচল হয়েছে। এটি বজায় রাখার জন্য পূর্ব নির্ধারিত ফ্লুইড ব্যালেন্স যথাযথভাবে চালিয়ে যাওয়া হবে। হাদির রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে চিকিৎসকরা জানান, বর্তমানে যে সাপোর্ট দেওয়া হচ্ছে তা চলমান থাকবে। হাদির হৃদস্পন্দন বিপজ্জনকভাবে কমে গেলে তাৎক্ষণিকভাবে টেম্পোরারি পেসমেকার স্থাপনের জন্য সংশ্লিষ্ট টিম সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানান তারা। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। নূর, ওসমান হাদির শারীরিক অবস্থা সম্পর্কে আপনার কাছে নতুন কোনো তথ্য আছে কি আমাদের জানাবেন? নাহিদ, ওসমান হাদির শারীরিক অবস্থা সংকটাপন্ন, যেটি চিকিৎসকরা জানিয়েছেন। আমরা যেমনটি জানতে পেরেছি, আগামীকাল তার যে মেডিকেল বোর্ডটি গঠন করা হয়েছে, সেই মেডিকেল বোর্ড সকাল 9টায় আবারও বৈঠকে মিলিত হবেন এবং সেখানে তার শারীরিক যে অবস্থা, বিভিন্ন যে প্যারামিটারগুলো রয়েছে সেগুলো পর্যবেক্ষণ করা হবে, পরীক্ষা নিরীক্ষা করা হবে, দেখা হবে এবং এরপরে তারা তাদের যেই চিকিৎসা কার্যক্রম সেটি চালাবেন এবং আনুষ্ঠানিকভাবেও হয়তো গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন। সেই সময় হয়তো আমরা জানতে পারবো যে ওসমান হাদির শারীরিক অবস্থা কেমন, সেটার কতটুকু উন্নতি ঘটেছে অথবা কোনো ধরনের অবনতি ঘটছে কিনা সেটি আমরা জানতে পারবো। তবে আজ পর্যন্ত তার মেডিকেল বোর্ড যেই বিবৃতিটি আমাদের কাছে পাঠিয়েছে, গণমাধ্যম কর্মীদেরকে কাছে পাঠিয়েছে, সেখানে ফুসফুস এবং তার ব্রেইনের কথা বলা হয়েছে, যেটি খুবই ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে, মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে যেমনটি তারা জানিয়েছেন। তবে তারা তাদের দিক থেকে চেষ্টা করছেন এই দুটো বিষয় যাতে সেরে ওঠে এবং এখন পর্যন্ত তার যেই কিডনির কর্মক্ষমতা বা কার্যক্ষমতা সেটি কিছুটা ফিরে এসেছে, যেমনটি তাদের বিবৃতিতে আমাদেরকে জানিয়েছেন। তবে এই যে কয়েকটি প্যারামিটারে তার যে অবস্থাটা চিকিৎসকরা জানিয়েছেন, তারা বলছেন যে এই অবস্থার পরও আসলে তাকে সংকটাপন্ন নয় অথবা তার যে অবস্থা সেটি আশঙ্কাজনক, এমনটা আসলে তারা বলতে চাচ্ছেন। এটি ঠিক কতটা ফিরে আসতে পারে বা কতটুকু সুস্থ হতে পারে এ ব্যাপারে তারা আশাবাদী রয়েছেন এবং তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন, এমনটা তারা আমাদেরকে জানিয়েছেন। এর বাইরে কোনো ধরনের গুজব, কোনো ধরনের ভুল তথ্য, এই সমস্ত তথ্যে যাতে কেউ যাতে বিশ্বাস না করে, সেজন্য তাদের দিক থেকে তারা আহ্বান জানিয়েছেন এবং সবার কাছে আসলে চিকিৎসক বোর্ড দোয়া চেয়েছেন যে এই অবস্থা থেকে শরীফ ওসমান হাদি যদি সুস্থ হয়ে উঠতে চান, ফিরে আসতে চান, সেক্ষেত্রে সবার দোয়া প্রয়োজন এবং সৃষ্টিকর্তার কৃপা প্রয়োজন। তবে তাদের দিক থেকে যতটুকু করা দরকার সেটা তারা করছেন, এমনটা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া ওসমান হাদির যারা সমর্থক রয়েছেন এবং যারা তাকে পছন্দ করেন, তারা সেই সকাল থেকেই এভারকেয়ার হাসপাতালের সামনের যে জায়গা, সামনের যে সড়ক, এখানে ভিড় করছেন। তারা ওসমান হাদির জন্য দোয়া করছেন এবং তারা সবার কাছে, জাতির কাছে দোয়া চাচ্ছেন। নাই শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় 2 সন্দেহজনকে শনাক্তের দাবি করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেফতারের অভিযান চলছে জানিয়ে ডিএমপি কমিশনার এ ব্যাপারে তথ্য পেলে তা পুলিশকে জানানোর অনুরোধ জানিয়েছেন। এ ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি। আপেল শাহরিয়ারের রিপোর্ট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলির ঘটনায় অপরাধীদের ধরতে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী। মোটরসাইকেলে গুলি করে পালিয়ে যাওয়া 2 জন সন্দেহভাজন অপরাধীকে চিহ্নিত করা গেছে। ডিএমপি থেকেও জনগণের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে অপরাধীদের ধরতে। রাজারবাগে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেন, অপরাধীদের পার পাবার কোনো সুযোগ নেই।
আমরা প্রাইম টার্গেটকে খুঁজতেছি এবং আপনারা বাই দিস টাইম নামও জেনে গেছেন, আমরা মিডিয়াতেও দিয়ে দিছি, প্রাইম টার্গেটকে খুঁজতেছি। এখনো 24 ঘন্টা পার হয় নাই, হোপফুলি আমরা এটা হিট করতে পারবো ইনশাআল্লাহ। নামটা এখনো জানিনি, শুধু ছবিটাই করেছে, নামটা কি আসলে বলা সম্ভব না, নাম বলা যাচ্ছে না, আমরা প্রেস রিলিজ দিছি একটা। অন্যদিকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ওসমান হাদিকে। সংকটাপন্ন অবস্থা থেকে তাকে সুস্থ করার চেষ্টা করছে ডাক্তাররা। তাকে দেখতে হাসপাতালে আসেন রাজনীতিবিদরা। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তাগিদ দেন তারা। কতটুকু নির্বাচনের পরিবেশ আছে সেই নিয়ে গোটা দেশের মানুষ উদ্বিগ্ন। এই অবস্থায় নির্বাচন তো হবে না যদি এই অবস্থা চলতে থাকে। আর একটা মহল তো চাচ্ছে যে নির্বাচন যাতে না হয়, নির্বাচন বানচাল করে দেশে আরেকটি বিদেশি মদতপুষ্ট সরকার গঠন করা। রাজধানীর বিজয়নগরে একটি মসজিদে জুমার নামাজ শেষে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। সিসিটিভির ফুটেজে দেখা যায় মোটরসাইকেলে আসা বন্দুকধারী অটোরিকশায় থাকা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়েন। হাদির বাম কানের পেছনে মাথার নিচের অংশে গুলি লাগে। ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন তিনি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। ওসমান হাদির ওপর হামলাকে নির্বাচন বাধাগ্রস্ত করার অপপ্রয়াস হিসেবে দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। হামলায় জড়িতদের ধরিয়ে দেওয়ার জন্য 50 লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন তিনি। বলেন, সরকার জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তার ব্যবস্থা সরকার করবে বলেও জানান তিনি। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। শুক্রবার জুম্মার নামাজের পর নির্বাচনী জনসংযোগে অংশ নিয়ে দুর্বৃত্তের গুলিবর্ষণের শিকার হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। অপারেশন শেষে এখনও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন ঢাকা ৮ আসনের সম্ভাব্য এই প্রার্থী। শনিবার সচিবালয়ে জরুরিভাবে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা। বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। জানান, হামলাকারীদের ধরিয়ে দিতে পারলে পুরস্কৃত করা হবে। বলেন, জুলাই যোদ্ধাদেরও বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নিচ্ছে সরকার। আসামি ধরার প্রক্রিয়াটা চলমান আছে। আমরা আশা করি আপনাদের সহযোগিতায় খুব তাড়াতাড়ি হয়তো তারা ধরতে পারবে। ওসমান হাদি গুলিবিদ্ধর সাথে যারা জড়িত তাদের ধরে দিতে পারলে সরকার 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। এই জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা ছোট্ট একটা কমিটি করে দিছি। ওই কমিটি অ্যাসেস করে তারপরে তারা ব্যবস্থা করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবনের কোনো ঝুঁকি নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাকে নিরাপত্তা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সরকার। তার নিরাপত্তার ব্যাপারে কোনো শঙ্কা নাই। তার নিরাপত্তার ব্যাপারে যত ধরনের প্রস্তুতি নেওয়া আমরা নিব এবং তার নিরাপত্তা আমরা দিব। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের আবেদন সাপেক্ষে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা ইতোমধ্যে অস্ত্র জমা দিয়েছে তাদেরও ফেরত দেওয়া হবে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি, ইনকিলাব মঞ্চ এবং জুলাই ঐক্য সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এ সময় বক্তারা কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন। দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান তারা। জুবাইর প্রধানের রিপোর্ট। স্লোগানে স্লোগানে উত্তাল রাজধানী ঢাকা। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ ছিল যার কণ্ঠে, সেই হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনায় ক্ষোভ আর নিন্দা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজধানীর শাহবাগ থেকে শুরু হওয়া মিছিল কারওয়ান বাজারে গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন জুলাই ঐক্যের সংগঠকরা। দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান তারা। ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশে কোনো গণমাধ্যম চলতে পারে না। কর্মোপদেষ্টারা এখনো পর্যন্ত চিহ্নিত খুনিদেরকে গ্রেফতার করতে পারে নাই। এদিকে দুপুরে বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে ইনকিলাব মঞ্চ। এতে অংশ নেন রাজনৈতিক ও সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের নেতাকর্মী সহ বিশিষ্টজনেরা। তারা বলেন, ওসমান হাদি বাংলাদেশকে ইনসাফের দিকে নিয়ে যেতে চেয়েছিলেন। গুলিতে তার মাথা ছিদ্র হয়নি, সেই গুলি আঘাত করেছে মানুষের বিবেকে। আজকে ক্ষমতায় যাওয়ার জন্য যারা দিল্লি এবং আওয়ামী লীগকে পোষণ করতে চায় তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া দরকার,
হাদি কিন্তু শুরু শেষ নয়, এরপরের বুলেট আপনাদের জন্য অপেক্ষা করছে। আমাদের সামগ্রিক স্বার্থ আমাদেরকে শত্রু চিহ্নিত করতে হবে। আমাদের বাংলাদেশের শত্রু আওয়ামী লীগ এবং ইন্ডিয়া। যারা ওসমান হাদির নামটা পর্যন্ত সুন্দর করে উচ্চারণ করতে পারেন না, যারা ইনকিলাব মঞ্চের নাম শোনেন নাই, তারা আগামী দিনের বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন। হাদির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। হামলার ঘটনাকে পরিকল্পিত উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, এই হামলা গণতান্ত্রিক অধিকার ও সার্বভৌমত্বের উপর হামলা। আমি হাদির দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আবার এখন যেমন তাকে আমরা নির্বাচনের মাঠে আমরা দেখতে চাই। এই মহা মাস্টার প্ল্যান, এই মহা পরিকল্পনা তারা করে চট করে অভিযোগটা যাতে চাপানো যায় বিএনপি নেতার বিরুদ্ধে। অন্তর্বর্তী সরকার জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে ব্যর্থ উল্লেখ করে ইনকিলাব মঞ্চ আগামী 15 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ঘোষণা দেয়। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ওসমান হাদিকে হত্যা চেষ্টা নিয়ে কোনো মহল ফায়দা লোটার চেষ্টা করছে। নির্বাচনী ষড়যন্ত্র চলছে মন্তব্য করে তিনি বলেছেন, ভয় পেয়ে আতঙ্কগ্রস্ত হলে চলবে না। বলেছেন, যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে। এই পরিস্থিতি যত তৈরি করা যাবে, ষড়যন্ত্রকারীরা তত পিছু হটতে বাধ্য হবে। ইমরুল আহসানের রিপোর্ট। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সপ্তাহব্যাপী কর্মসূচির শেষ দিন ছিল শনিবার। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ক্ষমতায় গেলে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে তার দলের নানা পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরেন তারেক রহমান। বলেন, বেগম খালেদা জিয়ার সরকার শিক্ষিত মা তৈরি করতে সক্ষম হয়েছে, আর ফ্যামিলি কার্ডের মাধ্যমে আগামীর বিএনপি সরকার গড়ে তুলবে স্বাবলম্বী মা। রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে দেওয়া হবে কৃষি কার্ড। ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির উপর হামলা ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গতকাল অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটিয়েছে যে কোনো একটি মহল। তার কিছুদিন আগে আমরা দেখেছি চট্টগ্রামে আমাদের একজন প্রার্থীর উপরে একই রকম ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলা দিয়ে কেউ কোনো ফায়দা লোটার অবশ্যই তো চেষ্টা করছে। তিনি বলেন, দেশ যতবার সংকটে পড়েছে বিএনপি খাদের কিনারা থেকে উদ্ধার করেছে। বিভিন্ন সূত্র খবর বলছে এই ষড়যন্ত্র এখনই থেমে থাকবে না, এটা আরো খারাপ রূপ হতে পারে। কিন্তু আমাদের ভয় পেলে চলবে না, আমাদেরকে আতঙ্কগ্রস্ত হলে চলবে না। মানুষকে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে। আমরা যত ঐক্যবদ্ধ হব, আমরা যত সামনে এগিয়ে আসব, আমরা যত পরিস্থিতি তৈরি করব, যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে। এই পরিস্থিতি যত আমরা তৈরি করব, ষড়যন্ত্রকারীরা তত পিছু হটতে বাধ্য হবে। মনোনয়ন বঞ্চিতদের দল ও দেশের হয়ে কাজ করার আহ্বানও জানান তারেক রহমান। নির্বাচনের যখন বিষয় আসবে, আপনাকে দাঁড়াতে হবে আপনার দলের পাশে, আপনার দলের সাথে আপনাকে দাঁড়াতে হবে। আপনারা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এসেছেন, গুম খুমকে উপেক্ষা করে আপনারা আজ এই জায়গায় এসে বসেছেন। এখন আমরা হেরে যাওয়ার জন্য বসিনি, এখন আমরা সারাদিন কষ্ট করেছি জিতার জন্য। দয়া করে আসুন, এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে, এবং এই যুদ্ধে জেতার সবচেয়ে বড় সহযোগীকে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে, এর কোনো বিকল্প নেই। তিনি বলেন, আওয়ামী লীগের 96 থেকে 2001 মেয়াদে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, আর বিএনপি সেই তকমা থেকে বের করে নিয়ে এসেছিল। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। শরীফ ওসমান হাদিকে হামলার মতো ঘটনা দেশের রাজনীতিকে গভীর সংকটের দিকে নিয়ে যাবে বলে মনে করেন অপরাধ বিশেষজ্ঞ এবং রাজনৈতিক বিশ্লেষকরা। হাদিকে হত্যার টার্গেটেই গুলি করা হয়েছে, যা একটি বড় পরিকল্পনার অংশ বলেও মনে করেন তারা। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনকালীন সময়ের মতো বিশেষ সময়গুলোতে জামিন প্রত্যাশী অপরাধীদের অধিকার সংকোচন হতে পারে। বিস্তারিত তামজিদ সুমনের রিপোর্টে। শুক্রবার রাজধানীতে দিনে দুপুরে রাস্তার উপর শরীফ ওসমান হাদিকে ক্লোজ টার্গেটে গুলি করে পালিয়ে যায় শুটার। রিকশায় চলন্ত হাদিকে মোটরসাইকেল যোগে একদম সঠিক টার্গেটে গুলি করার ধরনই বলে দেয় এটি কোনো প্রশিক্ষিত শুটারের কাজ। হাদির ওপর এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মনে করছেন অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক। একটি বড় পরিকল্পনার অংশ এটি। এ ধরনের অপরাধে ধারণাপ্রসূত একে অপরকে দোষারোপ করাটা দূরদর্শিতার অভাব বলে মনে করেন তিনি। এতে প্রকৃত অপরাধ ও অপরাধী আড়াল হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়।
আমাদের এখানে অবস্থাটা দাঁড়িয়েছে, যা কিছুই হোক সব কিছুর মধ্যে আমরা একটা সবার আগে রাজনীতি খোঁজার চেষ্টা করি। নানাভাবে অপরাধীদের রাজনৈতিক পরিচয় থাকলে এগুলোকে যে নানা ধরনের দোষারোপের মধ্য দিয়ে সহনশীল করে ফেলার যে সংস্কৃতি বা যে বাস্তবতা তৈরি হচ্ছে, এটা কিন্তু নির্বাচনের ক্ষেত্রে ভালো কোনো ফলাফল তৈরি করবে সেটা আমরা লক্ষ্য করছি না। এই ঘটনায় প্রাথমিকভাবে প্রধান সন্দেহভাজন হিসেবে পুলিশ এরই মধ্যে সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিমকে শনাক্ত করেছে, যেই ফয়সাল এর আগে ডাকাতি করতে গিয়ে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার হয়েছিলেন। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে উচ্চ আদালত থেকে জামিনে বের হন ফয়সাল। শুধু তাই নয়, তার আবেদনের ভিত্তিতে এবছর আগস্টে নতুন করে তার জামিনের সময়সীমা 1 বছর বাড়ায় হাইকোর্ট। ডক্টর তহিদুল বলছেন, গণ অভ্যুত্থান পরবর্তী সংকটময় সময়গুলোতে অপরাধীদের অধিকার সংকোচন করা যেতে পারে। জামিন একজন অপরাধীর অভিযুক্ত ব্যক্তির আইনগত অধিকারও, এটাও আমরা অস্বীকার করছি না। কিন্তু কখনো কখনো গণ অভ্যুত্থান বা বিপ্লবের পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রশ্নে অভিযুক্ত বা অপরাধীদের এই অধিকারটাকে সীমিত পরিসরে চর্চা করা হয়েছে। আদালতের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর এক ধরনের কার্যকরী এবং অর্থবহ আলোচনা হওয়া প্রয়োজন। আইনের প্রয়োগের ধরনটা তারা ঠিক করবেন। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী মনে করেন, হাদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। হাদির উপর হামলার নিয়ন্ত্রক গোষ্ঠী কোনো সাধারণ কেউ নন, বরং এটি দেশের নির্বাচনকে গভীর সংকটে ফেলার একটি ষড়যন্ত্রের অংশ। হাদি খুব সোচ্চার ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, যেটা জুলাইয়ের অভ্যুত্থানের একটা দাবি। এটাও একটা মেসেজ হতে পারে, যেখানে কেউ মুখ খুললে পরেই তার পরিণতি এটা হবে, যাদের পতন ঘটেছে অথবা যারা তাদেরকে আশ্রয় দিচ্ছে তাদের পক্ষ থেকে এইরকম মেটিকুলাসলি ডিজাইন করা, এটা তো প্রফেশনাল লোক দিয়ে করা হয়েছে। নির্বাচনী পরিবেশ শুরু হলেও প্রশাসনের ভূমিকা অত্যন্ত হতাশাজনক বলে মনে করেন এই দুই বিশেষজ্ঞ। তারা মনে করেন, সুষ্ঠু নির্বাচন করতে হলে দ্রুত সময়ের মধ্যে দেশের নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক তৎপরতা বাড়ানোর কোনো বিকল্প নেই। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। কক্সবাজারের টেকনাফ উপজেলার ওয়াইকং সীমান্তের ওপারে মর্টারশেল এবং গোলাগুলির শব্দে হঠাৎ করেই আতঙ্ক দেখা দিয়েছে সীমান্তের বাসিন্দাদের মাঝে। ওয়াইকং ইউনিয়নের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু জানান, ভোর থেকে টানা 4 ঘন্টা ওয়াইকং 2 নম্বর ওয়ার্ডের পুরো সীমান্ত এলাকায় মর্টারশেল বিস্ফোরণ এবং গোলাগুলির বিকট শব্দে বাড়িঘর কেঁপে ওঠে। এ ঘটনায় সীমান্তবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ওয়াইকং বাজার সংলগ্ন কয়েকটি বাড়িতে গুলি এসে পড়ে। এছাড়া উত্তরপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি মর্টারশেল পড়লে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। এতে সীমান্ত জুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। ঘটনার পরপরই সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি মেনে দেশের বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন এবং পোস্টার অপসারণ শুরু করেছে দলীয় নেতাকর্মীরা। ফরিদপুর 4 আসনে ধানের শীষের প্রার্থী এবং কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুল নির্বাচনী আচরণবিধি মেনে নিজ হাতে ব্যানার, ফেস্টুন এবং পোস্টার অপসারণ শুরু করেন। নির্বাচন আচরণবিধি মেনে নাটোর 2 আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব দেওয়ান শাহিনের নেতৃত্বে দুপুরে শহরের বিভিন্ন স্থান থেকে নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণ শুরু করা হয়। নওগাঁ 5 আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আসম সায়েম নিজ উদ্যোগে সকল প্রকার নির্বাচনী প্রচারণামূলক ব্যানার, ফেস্টুন সরিয়ে নিচ্ছেন। অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকোর নবম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রাজধানীর বনানীর একটি হোটেলে এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের বার্ষিক কার্যক্রম পরিচালনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দেশের টেলিভিশন শিল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় বক্তারা দায়িত্বশীল এবং বিবেক নির্ভর সাংবাদিকতার ওপর গুরুত্ব আরোপ করেন। এ সময় সংগঠনের সদস্যরা সম্মিলিতভাবে একটি সুন্দর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। নবম এই বার্ষিক সাধারণ সভার মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। সভায় এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী, অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী সহ অন্য টেলিভিশনের ব্যবস্থাপনা পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তেমন বিশেষ কিছু না, আমাদের এজিএমে যে জিনিসগুলো থাকে, অডিট পাস করা, ডিরেক্টরস রিপোর্ট, তারপরে একটা মুক্ত আলোচনা, এভাবে আমাদের এটা শেষ হবে। যেখানে আলাদা কোনো কিছু বলার বা করার কোনো সুযোগ নেই, কথা বলার। সো এজিএমের যে ধারাটা আছে, যে নিয়মটা আছে, আমরা সেটাই আজকে মানছি।
মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ভারতের মুদ্রা রুপির দর পতন চলছে। চলতি ডিসেম্বর মাসে ডলারের বিপরীতে রুপির দর 90 পেরিয়ে যায়। আজ শুক্রবার তার নতুন রেকর্ড করল। ফলে এ সময় বাংলাদেশ থেকে যারা ভারতে যাচ্ছেন তারা লাভবান হচ্ছেন। শুক্রবার ভারতীয় মুদ্রার দাম 24 পয়সা কমেছে। এর জেরে প্রতি মার্কিন ডলারের সাপেক্ষে ভারতীয় মুদ্রার দাম হয়েছে 90.56। রুপির এই দর এখন পর্যন্ত সর্বনিম্ন, অর্থাৎ ইতিহাসে এটাই এখন রুপির সর্বনিম্ন দর। বৃহস্পতিবার রুপির দাম ছিল 90.32। চলতি বছরের শুরু থেকে রুপির অবস্থা টালমাটাল। ধারাবাহিকভাবে দাম কমেছে এই মুদ্রার। বছরের শেষ প্রান্তে এসে তা রীতিমতো খাদের কিনারায় চলে গেছে। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।